সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো, আর বাড়িতে বসেই পড়াশোনা করছো। এই সুযোগটা আমাদের বর্ধমান বারোয়ান মডেল স্কুল করে দিয়েছে। তাই তোমরা বাড়িতে বসেই পড়াশোনা করো, কোনো চিন্তার কিছু কারণ নেই। তোমাদের বোর্ডের পরীক্ষা সামনে, তার জন্য আমরা এইভাবে নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি। ক্লাসগুলো নিয়মিত ফলো করো, তাতে তোমাদের অনেক উপকার হবে, পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, বাড়িতে সময়ও কাটবে পড়াশোনা করে। ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম, তোমাদের যে ব্যাকরণের অধ্যায়টা পড়াচ্ছিলাম, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনে তোমাদের আমি পড়িয়েছি স্বরভক্তি, স্বরসঙ্গতি আর অপিনিহিতি। আর একটা চ্যাপ্টার, আর একটা বিষয় তোমাদের ওখানে বাকি আছে, সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতিতে একটুখানি জেনে রাখো। আর যেহেতু আমার হাতে এখানে বোর্ড নেই, তাই আমি তোমাদের বলতে পারছি না, তাও শুনলে তোমাদের অনেকটা মনে থাকবে। সেটা হচ্ছে অভিশ্রুতি। আমরা অপিনিহিতিতে পড়েছি যে হস্যই আর হস্যৌকার স্বস্থানে উচ্চারিত না হয়ে অব্যবহিত পূর্বে উচ্চারিত হয়। সেই যে পূর্বে উচ্চারিত হওয়ার যে প্রবণতা, তাকেই কিন্তু আমরা অপিনিহিতি বলেছি। এবার আমরা দেখো, ওই যে অপিনিহিতিতে আমরা কোরিয়া থেকে কয়রা করলাম, ক রহস্যি কোরিয়া থেকে কয়রা, ক হস্যই রয়ে জফলা আকার কয়রা হলো। তাহলে এই কোরিয়া থেকে কয়রা যেই হলো, ওই যে কয়ের অ আর ওই কয়ের পর যে হস্যই রয়েছে, ওই অ প্লাস হস্যই মিলে আমরা যখন স্বরসন্ধি করেছিলাম, যে অ বা আয়ের পর যদি হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে দুইয়ে মিলে একার হয়। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, যখন স্বরসন্ধি পড়েছো তখন। এখানেও ওই রকম সন্ধির ফলে কোরিয়া থেকে কয়রা হলো, আর কয়রা থেকে ওই কয়ের অ আর পাশের হস্যই মিলে এ হয়ে কোড়ে হয়ে গেল। তাহলে কোরিয়া থেকে কয়রা, কয়রা থেকে কোড়ে। তেমনি ওরকম একাধিক উদাহরণ আছে। খেলিয়া থেকে খেলা থেকে খেলে, রাখিয়া থেকে রাইখা থেকে রেখে, এরকম মধু মৌদ, এরকম অনেক আছে। তা যাই হোক, সেগুলো একটু বইয়েতে দেখবে, তোমাদের বইতে ভালো করে দেওয়া আছে, ব্যাকরণটা খুলবে পেয়ে যাবে। এটা খুবই সোজা। এটা বিশেষ কিছু মানে বিরাট কিছু মানে বুঝতে হবে এমন কিছু নয়। এটা হচ্ছে অপিনিহিতিতে প্রাপ্ত। একটা সংজ্ঞাটা লেখো যে অভিশ্রুতি কাকে বলে। অভিশ্রুতির ওই উদাহরণগুলো লিখবে। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে, কোরিয়া থেকে কয়রা থেকে কোড়ে, এরকম। ঠিক আছে? সাধু থেকে সাউদ থেকে সাধু, এরকম। ঠিক আছে? মাছুয়া থেকে মাউছা থেকে মেছো, এইগুলো হচ্ছে ও ও মানে অভিশ্রুতির উদাহরণ। তাহলে অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতি লেখো, অপিনিহিতিতে প্রাপ্ত হস্যইকার এবং দীর্ঘইকার, অপিনিহিতিতে প্রাপ্ত হস্যইকার এবং হস্যইকার এবং হস্যৌকার, সরি, দীর্ঘইকার নয়, আগেই পড়িয়েছিলাম তোমাদের অপিনিহিতিতে হস্যই আর হস্যৌ। তাহলে একটু ওইখানটা কারেকশন করে নাও, যে অপিনিহিতিতে প্রাপ্ত হস্যই এবং হস্যৌকার পূর্বের স্বরধ্বনির বা পরের স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধির ফলে যে নতুন রূপ পায়, তাকেই ব্যাকরণে অভিশ্রুতি বলে। তাহলে কি বললাম? যে অপিনিহিতিতে প্রাপ্ত হস্যই এবং হস্যৌকার পূর্বের বা পরের স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধির ফলে যে নতুন রূপ প্রাপ্ত হয়, পূর্বের এবং পরের স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধির ফলে যে নতুন রূপ প্রাপ্ত হয়, তাকেই ব্যাকরণে অভিশ্রুতি বলে। তাকেই ব্যাকরণে অভিশ্রুতি বলে। অভয়হস্যি, তালবস্যের অপলা হস্যু তয় হস্যি। তাহলে ধ্বনি পরিবর্তনের অধ্যায়টা তোমাদের আজকে শেষ হয়ে গেল। এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। কি কি বললাম? স্বরভক্তি বললাম, স্বরসঙ্গতি বললাম, অপিনিহিতি বললাম, আর অভিশ্রুতি বললাম। এগুলো ভালো করে তোমরা পড়বে। সংজ্ঞা আমি বলে দিয়েছি, উদাহরণ আমি বলে দিয়েছি। পরীক্ষায় সংজ্ঞা সহ উদাহরণ আসে, দুটো করে উদাহরণ দিতে হয়, আর সংজ্ঞা লিখতে হয় দুটোর, সেরকম 5 নম্বর আছে। তাই ভালো করে সংজ্ঞাগুলো দেখবে, অর্থাৎ ডেফিনেশনগুলো। স্বরভক্তি কাকে বলে, দুটো উদাহরণ দিলে। স্বরসঙ্গতি কাকে বলে, দুটো উদাহরণ দিলে। অপিনিহিতি কাকে বলে, দুটো উদাহরণ দিলে। আর অভিশ্রুতি কাকে বলে, এর দুটো উদাহরণ দিলে। তার মানে এই হস্যইকার আর হস্যৌকার
পূর্বের বা পরের স্বরধ্বনির সঙ্গে মিলে এক প্রকার সন্ধির ফলে যে নতুন রূপ পায় তাকে ব্যাকরণে অভিশ্রুতি বলে। আজ এই ব্যাকরণের অধ্যায়ের প্রথম চ্যাপ্টার তোমাদের যেটা আছে ধ্বনি পরিবর্তন, আজ এখানেই শেষ হলো। ঠিক আছে, ওটা একটুখানি বাকি ছিল, তাই আজকে একটু পড়িয়ে দিলাম। এরপর তোমাদের আমি টেক্সট পোর্শনে যাব। টেক্সট পোর্শনে তোমরা নিশ্চয়ই বইটা পেয়েছো, বইটা আছে তোমাদের কাছে নিশ্চয়ই, তাই তো? সাহিত্য চর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই বোর্ডেরই বইটা আমাদের আছে। তা ওই বোর্ডে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু লিখে নাও, বা সেগুলো একটু দাগ দিয়ে নাও। বইটা হাতের কাছে রেখেছো নিশ্চয়ই, তাই সেগুলো একটু দাগ দিয়ে নাও। তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে গল্প বা গদ্যতে যেগুলো আছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত আছে, ভারতবর্ষ আছে, কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, নাটক হচ্ছে নানা রঙের দিন, আন্তর্জাতিক কবিতা আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আরেকটা তোমাদের সাপ্লিমেন্টারি বুক আছে ওর সঙ্গে, আমার বাংলা। আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় লেখা, সেই আমার বাংলা চ্যাপ্টারে তোমাদের দেখো বইয়ের শেষের দিকে আছে আমার বাংলা বলে আলাদা একটা চ্যাপ্টার আর একটা বই আছে ওর সঙ্গে যুক্ত অবস্থায় আছে। সেগুলো হচ্ছে যেগুলো আছে সেখানে তোমাদের 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টার সারা বছরে করতে হবে। সেটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে, দাগ দাও, বইয়েতেই দেখো স্টার দিয়ে করা আছে, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, আর হাত বাড়াও। এই 5টা চ্যাপ্টার তোমাদের আছে। যাই হোক, সেগুলো আবার পরের দিন যখন পড়াবো আমার বাংলা সেদিন পড়বো। আজকে আমি তোমাদের প্রথম গল্প যেটা আছে সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, এটা একটু বলবো। কে বাঁচায় কে বাঁচেটা তোমরা বাড়িতে ভালো করে পড়ে নেবে। আচ্ছা, এই কে বাঁচায় কে বাঁচে মানে গল্পটা 1350 বঙ্গাব্দে, অর্থাৎ 1943 খ্রিস্টাব্দে, এটা একটু লিখে রাখো, ইনফরমেশনটা পরীক্ষায় আসতে পারে, যে 1350 বঙ্গাব্দে অর্থাৎ 1943 খ্রিস্টাব্দে সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকা এটা প্রথম প্রকাশিত হয়েছিল। সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল। পরবর্তী বছরে অর্থাৎ 1944-এর মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর, মহামন্বন্তর, ম হয়াকার ম দন্তন্বয় বয়ে দন্তন্বয় র, মহামন্বন্তর গ্রন্থে স্থান পায়। তা প্রথমে আগেকার দিনে প্রথমে গল্প এগুলো সব পত্রিকায় প্রকাশিত হতো, পরে গ্রন্থাকারে প্রকাশিত হতো। তাই এটা প্রথম ওই ভৈরব পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তারপর মহামন্বন্তর গ্রন্থে স্থান পায়। মূল গ্রন্থ কিন্তু মহামন্বন্তর। ঠিক আছে, তাহলে কে বাঁচায় কে বাঁচে, এই মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প খুবই ভালো, সেগুলো তোমরা নিশ্চয় পড়বে। জননী, দিবারাত্রির কাব্য, হ্যাঁ, তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। আর তো অন্যান্য গল্প, ছোট গল্পও লিখেছে, অতসী মামি, হলুদ পোড়া, প্রাগৈতিহাসিক, এগুলো সব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক গল্প। হ্যাঁ, অতসী মামি গল্পর মধ্য দিয়ে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকার রূপে বা সাহিত্যিক রূপে প্রথম আত্মপ্রকাশ ঘটে। তার আগে তিনি, কেউ বলে জননী তার প্রথম উপন্যাস, কেউ বলে দিবারাত্রির কাব্য। যাই হোক, দিবারাত্রি কাব্য বা জননী, এইগুলোর মধ্যে যে কোনো একটা ওর প্রথম উপন্যাস। তারপর পুতুল নাচের ইতিকথা, এগুলো আরো অনেক তার রচনা মানে উপন্যাস আছে, অনেক ছোট গল্প আছে, সেগুলো একটু ভালো করে পড়বে, নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে। তা মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কে বাঁচায় কে বাঁচে গল্পে যেটা আছে সেটা হচ্ছে, এই গল্পের মূল চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। একটু ভালো করে বাড়িতে পড়বে। মৃত্যুঞ্জয় বাড়ি একটা অফিসে, সরকারি অফিসের কর্মচারী। তার সহকর্মী নিখিল, নিখিল ওই একই অফিসে চাকরি করে। মৃত্যুঞ্জয় তার সহকর্মীর থেকে একটা বাড়তি কাজের জন্য 50 টাকা বেশি পায় অফিসে। ঠিক আছে, মৃত্যুঞ্জয় একটু আবেগপ্রবণ মানুষ। তার মানে তার যা কিছু সে দেখে তার মনের ওপর এমন ভাবে প্রভাব বিস্তার করে যে সে বাস্তব
আর কল্পনাকে ঘুলিয়ে ফেলে নিজের মধ্যে। সে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে না। সে মানসিক যন্ত্রণার সঙ্গে তার শারীরিক যন্ত্রণাও হয়। এই গল্পে সেটাই প্রমাণিত হয়েছে। সেটা কি, যে মৃত্যুঞ্জয় ওই যে অফিসে চাকরি করে, তা ট্রামে করে আসে, তা বাড়ি থেকে ট্রামে করে এসে তাকে ফুটপাত বেশি হাঁটতে হয় না, ফুটপাত ধরতে হয় না বেশি। বাড়িতে ট্রামে চাপে বাড়ির দরজায়, একবারে অফিসের দরজাতে এসে নামে, তাহলে ফুটপাত তাকে ব্যবহার করতে হয় না। সেই মৃত্যুঞ্জয় যখন শুনলো, এতদিন শুনছিল যে অনাহার ক্লিষ্ট কিছু মানুষ ফুটপাতে না খেয়ে মারা যাচ্ছে, এগুলো সে এতদিন শুনে এসছিল বা খবরের কাগজে পড়ে এসছিল। কিন্তু একদিন যখন সে অফিসে আসছে, অফিসে ওই একটুখানি ফুটপাত ধরে, তখন সে প্রথম অনাহারে মৃত্যু দেখলো ওই ফুটপাতে। তো মৃত্যু দেখার সঙ্গে সঙ্গে তার শরীরে একটা রিপারকেশন শুরু হলো। তার শরীরে মানে 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 শারীরিক মানসিক যন্ত্রণা বোধের সঙ্গে শারীরিক যন্ত্রণা বোধও শুরু হলো। সে তাড়াতাড়ি অফিসে এসে কল ঘরে গিয়ে নিজে বাড়ি থেকে যা যা খেয়ে এসেছিল সব উগড়ে ফেললো, দিয়ে এসে টেবিলে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে সে উদাস দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকলো। তখনই নিখিল আসে। তা নিখিল ওকে দেখে প্রথমেই বুঝতে পায় যে মনে নিশ্চয়ই সে একটা চরম আঘাত পেয়েছে, সেই জন্যই সে এরকম উদাসীন হয়ে গেছে। তা নিখিল ওকে দিয়ে তারপর ওকে যখন জিজ্ঞেস করে, তখন সে জানতে পারে যে ও সেই সার্সিতে আটকানো মৌমাছির মতো একটা স্বচ্ছ সমস্যার সমাধান করতে যাচ্ছে। চারিদিকে এত দুর্ভিক্ষ পীড়িত মানুষ, যারা অনাহারে নিত্য নৈমিত্তিক মারা যাচ্ছে, তা তাদেরকে তাদেরকে মানে মৃত্যুর জন্য মৃত্যুঞ্জয় নিজেকে দায়ী করছে। সে বলছে যে তার 4 বেলা খাওয়ার জন্যই হয়তো মানুষগুলো এতগুলো মারা যাচ্ছে আর কি। এইটা নিখিল কিছুতেই তাকে বোঝাতে পারছে না যে একজনের পক্ষে এই বিশাল সমস্যার সমাধান করা সম্ভব নয়। সে কারণে এখানে লেখক উদাহরণ দিয়েছেন যে সার্সিতে আটকানো মৌমাছির মতো সে স্বচ্ছ সমস্যার সমাধান করতে চাইছে। সার্সিতে আটকানো মৌমাছি মানে মৌমাছি দেবে কাঁচের ভিতর দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে, কি করে সে বারবার ঠোকর খায়, ফিরে আসে, আবার কিন্তু সে চেষ্টা করে ওপারে যেতে। তা মৌমাছির মতোই এই মৃত্যুঞ্জয় ভাবছে যে নিজে যদি না খায়, নিজে যদি সব কিছু দিয়ে দেয়, তাহলে হয়তো এই সমাজের অনেকটা পরিবর্তন আনা সম্ভব, বা অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে খেতে দেওয়া যাবে। কিন্তু কিছুতেই সেটা সম্ভব নয়। নিখিল তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে কেবলই ভাবে যে এই যে যন্ত্রণা, যে মৃত্যু যন্ত্রণা, না এই না খেতে মরে পাওয়ার যন্ত্রণা, না খেতে মরে যাওয়ার যন্ত্রণা, কোনটা বেশি ভয়ঙ্কর, মৃত্যু যন্ত্রণা না ক্ষুধায় থাকা? এটা কিছুতেই সে সমস্যা সমাধান করতে চায়, মানে সমাধান খুঁজে পায় না। সে বারবারই নিজেকে দায়ী করে, সে চুপ করে বসে থাকে, সবসময় অন্যমনস্ক থাকে, অফিসে এসে কাজ করে না, সবসময় মানে ওই অনাহার ক্লিষ্ট মানুষদের কথা ভাবে। তাই এমন করে একদিন যখন তার বেতনের সময় আসে, বেতনের দিন আসে, সে তখন নিখিলকে ডেকে পাঠায় আর বলে যে সমস্ত বেতনটা ওই অনাহারীদের ফান্ডে বা রিলিফ ফান্ডে পাঠিয়ে দিতে, যাতে অনাহারীরা সেখান থেকে তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সমস্ত টাকাটা। এদিকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রত্যেক মাসেই তাকে মানে 9 জন লোক ওর বাড়িতে, প্রত্যেক মাসেই তাকে ধার করে সংসার চালাতে হয়। তবুও সে সেই টাকাটা সে নিখিলকে বলে রিলিফ ফান্ডে পৌঁছে দিতে। যাই হোক, আজ আর সময় নেই, এইটুকু বলে আমি বলি যে এই যে গল্পটা, এই গল্পটা একটু ভালো করে পড়বে। গল্পটা খুবই মনস্তাত্ত্বিক গল্প, ফ্রয়েডীয় চিন্তাভাবনা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রকাশিত হয়েছিল, সেই চিন্তাভাবনার কথায় যেন আমরা এই কে বাঁচায় কে বাঁচে গল্পে দেখতে পাই। তো এখান থেকে দুটো কোশ্চেন অন্তত লেখো তোমরা। এই কোশ্চেনটা লিখে আমি এই আজকের মতো পড়ানোটা শেষ করব। সেটা হচ্ছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। প্রথম কোশ্চেন লেখো 1 নম্বরে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। লেখো কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। পূর্ণচ্ছেদ, কোটেশন শেষ। কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, মূল গ্রন্থের নাম কি, মৃত্যুঞ্জয়কে
কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন। মূল গ্রন্থের নাম কি, জিজ্ঞাসা চিহ্ন। মৃত্যুঞ্জয়কে, জিজ্ঞাসা চিহ্ন। উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। হচ্ছে আর একটা কোশ্চেন লেখো তোমরা, সেটা হচ্ছে সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে। সারসিতে, তালবস্যায় আকার, তালবস্যায় রে ফসি তয় একার। সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে। ঠিক আছে, সে বলতে কার কথা বলা হয়েছে? পূর্ণচ্ছেদ লিখেছো, সারসিতে, সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে। পূর্ণচ্ছেদ, কোটেশন শেষ। সে কে বা সে বলতে কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ সহ উদ্ধৃতিটি আলোচনা করে বুঝিয়ে দাও। প্রসঙ্গ সহ মানে এইটা কেন বলা হয়েছে, প্রসঙ্গটা কি, দিয়ে ওটার ব্যাখ্যাটা তোমরা করবে, যে আলোচনাটা ব্যাখ্যাটা করবে। ঠিক আছে, আজ আর সময় নেই, পরের দিন যদি কোনো প্রশ্ন থাকে তা প্রশ্নের একটু ব্যাখ্যামূলকভাবে বিশ্লেষণ করব বা আলোচনা করে দেবো। এখনো চ্যাপ্টারটা অনেকটা বাকি, সেই বাকিটা শেষ হোক পড়ানোটা, তারপর আরো অনেক কোশ্চেন হবে, সেগুলো বলবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাড়িতে বসে পড়াশোনা করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।